বাংলাদেশে কি কোনো নতুন ভূরাজনৈতিক খেলা শুরু হয়ে গেছে? কেন বললাম? আমরা জানি বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান আইএমএফ এর শর্ত মানতে গিয়ে একের পর এক রাষ্ট্রীয় সম্পদ বিক্রির সিদ্ধান্ত নিচ্ছে দেশটি। ইতিমধ্যেই জাতীয় বিমান সংস্থা বিক্রি করছে এমন সংবাদ এসেছে। এছাড়া ব্যাংক, বিদ্যুৎ, বীমা খাত সব বেসরকারীকরণের পথে হাঁটছে দেশটি। সেই পাকিস্তানি আবার বাংলাদেশকে যুদ্ধ বিমান দিতে চায়, সামরিক প্রশিক্ষণ করাতে চায়, গোয়েন্দা সহযোগিতা এবং বাংলাদেশি 500 শিক্ষার্থীকে বৃত্তি দিতে চায়। এরকম আরো অনেক প্রস্তাব তারা দিচ্ছে আজকাল। পাকিস্তানের সক্ষমতার কথা চিন্তা করে প্রশ্ন যাচ্ছে, পাকিস্তান আসলে কি ধরনের সহায়তা করতে চায় এবং কেন? নাকি এর পেছনে আছে বড় কোনো খেলা, বড় কোনো দেশ? কেউ কেউ বলছেন এটা কি চীন না আমেরিকা। আজকের ভিডিওতে আলোচনা করব কেন হঠাৎ ঢাকায় এত সক্রিয় পাকিস্তান বিমান বাহিনী, পাকিস্তান সামরিক বাহিনী এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের, বিশেষ করে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কেন বারবার আসছেন যাচ্ছেন, ঘন ঘন মিটিং করছেন। কোন টিম কখন আসছে কখন যাচ্ছে টের পাওয়া যাচ্ছে না। মূলধারার গণমাধ্যমেও এসব সংবাদ খুব একটা আসে না, খুব একটা কি আসেই না বলতে গেলে। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস এই সুযোগ করে গিয়েছিলেন, আমরা জানি। তারেক রহমানের সরকার কি সেটা কি বিশেষ মাত্রায় নিয়ে যাচ্ছে? এসবের পেছনে আসল প্রেক্ষাপট কি কেউ কি জানেন? বাংলাদেশকে চীনা প্রযুক্তির JF-17 যুদ্ধ বিমান কেন দিতে চায় পাকিস্তান? পাকিস্তানের সঙ্গে 10 বছর মেয়াদী গোয়েন্দা চুক্তি করে কি পাবে আসলে বাংলাদেশ? নিজেই অর্থনৈতিকভাবে আইসিইউতে থাকা পাকিস্তান সত্যি সত্যি বাংলাদেশকে কি দিতে পারে, কতটা দিতে পারে? দিতে পারলে তো বাংলাদেশ তাদের কাছে যে টাকাটা পাবে 54-55 বছর ধরে, সেই টাকাগুলো তারা দিত। সেটি তারা দিতেও চায় না, সেই সক্ষমতাও তাদের এখন আর নেই। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, জানি না আপনারা জানেন কিনা, 5 দিনের সফরে সম্ভবত 10 তারিখে 10 মে ঢাকায় এসেছে পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তারা বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে অনেক বৈঠক করছে, খাওয়া দাওয়া করছে, নৈশভোজ করছে, নানাবিধ অনুষ্ঠানে বৈঠক করছে, কথা বলছে, নানান সমঝোতায় তারা যাচ্ছে। যদি মনে করেন যে এটা সৌজন্য সফর করছে তারা, সার্কভুক্ত দেশ বা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠছে, তা নয়। আসলে এটি মনে করবেন না। তবে এটা সত্য, এই সফরে ব্যাপক সমাদর পাচ্ছে এই প্রতিনিধি দল বা পাকিস্তান থেকে যারাই আসছে। বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা ব্যাপক সমাদৃত হচ্ছে। খোশ মেজাজে তারাও একের পর এক কৌশলগত প্রস্তাব দিচ্ছে বাংলাদেশকে। বেশ কিছু বিষয় ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশে, অর্থাৎ একমত হয়েছে বা পর্যালোচনা করছে একমত হওয়া যায় কিনা এসব বিষয়ে। কিন্তু দেশের মানুষ বা সাধারণ জনগণ এসব বিষয়ে খুব একটা জানেন না, জানানোর কোনো ব্যবস্থাও কিন্তু নেই। এবার বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার দিয়েছে চীনের JF-17 যুদ্ধ বিমানের ফ্লাইট সিমুলেটর পাকিস্তান বিমান বাহিনী। এছাড়া বাংলাদেশি পাইলটদের পাকিস্তানে উন্নত প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে তারা, এবং বাংলাদেশ সম্ভবত একমত হয়েছে। এই প্রশিক্ষণের আওতায় BVR কমব্যাট, সুপারসনিক ইন্টারসেপশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এমনকি সামুদ্রিক পরিবেশে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। আরো অনেক কিছুই আছে, কিন্তু মূলত এগুলো। এখানেই শেষ নয়, খবর এসেছে বাংলাদেশের বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা এবং ড্রোন ব্যবস্থা স্থাপনে বিশেষজ্ঞ সহায়তাও দিতে চায় পাকিস্তান। এবং জানা গেছে এই যে টিম যেটি এসছে বললাম, বিমান বাহিনীর পাকিস্তানের যে প্রতিনিধি দলটি এসেছে, তারা ইতিমধ্যে গোপনে বিশেষ ব্যবস্থায় দেশের একাধিক বিমান ঘাঁটি পরিদর্শন করেছে বা করবে, এরকম একটি অবস্থা। অর্থাৎ গভীরভাবে যদি দেখেন বুঝতে পারবেন বিষয়টা শুধু বন্ধুত্ব নয়, এটা সরাসরি সামরিক অবকাঠামো, যুদ্ধ প্রস্তুতি এবং কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে। এখানেই উঠছে বড় প্রশ্ন, কারণ পাকিস্তান নিজেই ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে। এটি গণমাধ্যমের বরাতে আমরা জানি।
ভয়াবহ অর্থনৈতিক সংকটের চিত্র ডন পত্রিকায় অতি সম্প্রতি এসেছে, বিস্তারিত আমি সেদিকে গেলাম না, শুধু সেখানে বলা হয়েছে দেশটির বৈদেশিক ঋণ প্রায় $138 বিলিয়ন। এবং আমি যদি বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে তথ্য জানিয়েছেন, সেখানে বলেছেন বৈদেশিক ঋণ বাংলাদেশের 78 দশমিক রাউন্ড ফিগারে $78 বিলিয়ন ধরুন, অর্থাৎ পাকিস্তান বাংলাদেশের চেয়ে দ্বিগুণ ঋণে জর্জরিত। এরকম একটি দেশ বাংলাদেশকে নানান ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। আইএমএফ এর ঋণ ছাড়া টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে পাকিস্তানের। এই যে বললাম, রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে তারা তাদের দেউলিয়াত্ব ঠেকানোর চেষ্টা করছে। যে দেশ টিকে থাকার জন্য নিজের বিমান সংস্থা বেচতে চায়, বেচে বাঁচতে চায়, যে দেশ আইএমএফ এর শর্তে নিঃশ্বাস ছাড়ে এবং নেয়, এমনটাই বলেন অনেকে অর্থনীতির বিশ্লেষকরা, সেই দেশ হঠাৎ এত উদার হয়ে বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চাইছে কেন? এখানে আবেগ দিয়ে বিশ্লেষণ করলে আসলে ভুল হবে, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনামূল্যে কিছু দেয় না। আর যার দেবার সক্ষমতা অত্যন্ত সীমিত, যে চিত্রটি বললাম ছোট করে, তার কথা কি বলবেন? এ কারণেই বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান হঠাৎ যে এত আত্মবিশ্বাস দেখাচ্ছে, তার পেছনে নিশ্চয়ই বড় কোনো শক্তির সমর্থন আছে বা কূটকৌশল আছে। অনেকে মনে করেন এখানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপনে, কারণ JF-17 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়। এটা সে অপারেশন সিঁদুরের সময় রাফায়েলকেও টক্কর দিয়েছে বলে বলেন অনেক সামরিক বিশ্লেষক। এবং এই JF-17 এটি চীন এবং পাকিস্তানের যৌথ প্রকল্প। অর্থাৎ বাংলাদেশ যদি JF-17 নেয়, তাহলে শুধু পাকিস্তানের সাথে নয়, চীনের সামরিক ইকোসিস্টেমের সাথেও আরো গভীরভাবে যুক্ত হয়ে যাবে, মানে বাধ্য হবে যুক্ত হতে। কারণ রাডার, মিসাইল, এভিওনিক্স, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ সবকিছুতেই তখন তৈরি হবে নতুন নির্ভরতা। অর্থাৎ পাকিস্তান এখানে এক ধরনের ফ্রন্টম্যান হিসেবে কাজ করতে পারে, এটি মনে করছেন অনেকে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারত। ভারত গত কয়েক দশক ধরে বাংলাদেশকে তার সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার হিসেবে দেখেছে, পেয়েছে তখনকার রাজনৈতিক সরকারের কারণে। বিশেষ করে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে দিল্লির সবচেয়ে বড় ভরসা ছিল ঢাকা। এখন আমরা জানি সরকার বদলেছে, সঙ্গত কারণে কূটনীতিও বদলাবে, কিন্তু কতটা বদলাবে সেই মূল্যায়নটা কে করবে, করেছে কিনা? সেই মূল্যায়নটা কি বাংলাদেশ করবে নাকি পাকিস্তান করবে? কিন্তু এখন যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে 10 বছর মেয়াদী যে গোয়েন্দা তথ্য চুক্তি করেছে, সেই গোয়েন্দা তথ্য বিনিময় এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতার পথে হাঁটে, তাহলে দিল্লি উদ্বিগ্ন হবে। এতে বড় বিষয় নেই, এটি আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে আমরা আসলে কি পাবো, কি অর্জন করব। পাকিস্তান কি অন্তর থেকে আমাদের সমৃদ্ধি চায়? কি মনে হয় সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। পাকিস্তান কি মন থেকে চায় যে বাংলাদেশ সত্যি সত্যি এগিয়ে যাক? এই বিশ্লেষণটা কিন্তু করা খুব জরুরি। ভারতীয় বিশ্লেষকরা এটাকে বড় ভূরাজনৈতিক পরিবর্তন বলতে শুরু করেছেন। তারা বলবেন তাদের স্বার্থ আছে, কারণ দিল্লি ভালো করেই জানে ঢাকা মাল্টি অ্যালাইনমেন্ট নীতি অবলম্বন করলে, মানে বহুমুখী ভারসাম্য যদি অবলম্বন করে কূটনীতিতে, সেটা দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র প্রভাবকে দুর্বল করতে পারে। সেটি নিয়ে আমি ভাবতে চাই না। আমি আরেকটি বিষয়ে খেয়াল করতে চাই। এই যে পুরো প্রক্রিয়ার কথা বললাম, এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান শুধু সামরিক ক্ষেত্রেই নয়, শিক্ষা এবং সফট পাওয়ারের দিকেও সক্রিয় হচ্ছে, এগোচ্ছে, চেষ্টা করছে, কথা বলছে, নেগোশিয়েট করছে বাংলাদেশের সঙ্গে। ঢাকায় সম্প্রতি পাকিস্তান এডুকেশন এক্সপো হয়েছে, আপনারা জানেন, এটি গণমাধ্যমে এসেছে। সেখানে বাংলাদেশি 500 শিক্ষার্থীর জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে তারা। এটি নিয়েও আমার আসলে প্রশ্ন আছে। এবং এই যে বৃত্তির ঘোষণা দিয়েছে, এই যে এক্সপো তারা করেছে, এটি নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন আমাদের শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, বা তাকে কেউ বলেনি, শিক্ষা সূচকে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা পাকিস্তান হঠাৎ বাংলাদেশকে শিক্ষা সহযোগিতা দিতে এত আগ্রহী কেন? তাই প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই শিক্ষা সহযোগিতা নাকি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব তৈরির চেষ্টা?
এবং এটি যদি হয় সেটি কি মঙ্গল বয়ে আনবে? সবকিছু মিলিয়ে যা দেখা যাচ্ছে তা হলো বাংলাদেশ এখন এক নতুন কূটনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে বা করেছে বা করতে যাচ্ছে। ঢাকা হয়তো বোঝাতে চাইছে যে এখন নতুন সরকার, নির্বাচিত সরকার, বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার, তারা হয়তো বলতে চাইছে স্পষ্ট করে যে বাংলাদেশ আর কোনো একক বলয়ে থাকতে চায় না। এটি উত্তম চিন্তা। তারা ভাবছে যে শুধু ভারত নির্ভর নীতি থেকে বের হয়ে বহুমুখী সম্পর্ক তৈরি করতে হবে। হয়তো এটি সময়ের চাহিদা, কিন্তু বাস্তবতা হলো এই খেলায় বাংলাদেশ একটি ক্ষুদ্র দেশ, তার সামনে যে ঝুঁকি আসবে সেই ঝুঁকিটাকে বহন করবে। সেটি আমরা কতটা প্রোটেকশন দিতে পারবো সেটি তো আলোচনায় আসা দরকার, সেটি নিয়ে কাজ করা দরকার। কারণ দক্ষিণ এশিয়ায় চীন, ভারত, আমেরিকা এবং পাকিস্তানের স্বার্থ এক জায়গায় এসে ধাক্কা খাচ্ছে অথবা ধাক্কা খেলো বলে। তাই প্রশ্ন করছি, বাংলাদেশ কি সেই সংঘর্ষের মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে না? তো বাংলাদেশ কি সত্যিই নিজের কৌশলগত স্বাধীনতা বাড়াচ্ছে এই কূটনৈতিক বহুমুখী ভারসাম্যের যে নীতি নিয়েছে তার মাধ্যমে? যদি সত্যিই কৌশলগত স্বাধীনতা বৃদ্ধি পায়, সক্ষমতার সঙ্গে বৃদ্ধি পায়, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে কার কোনো আপত্তি থাকবে না? নাকি বড় শক্তিগুলোর নতুন প্রতিযোগিতার মাঠে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ? এখানেই আসলে আশঙ্কা। কারণ প্রায়শই শুনবেন বাংলাদেশ ইউক্রেন হতে চলেছে বা ইউক্রেন হতে পারে, সোশ্যাল মিডিয়া খুব বেশি আছে এটা। এই যে ইউক্রেন হবার আশঙ্কার কথা বলেন অনেকে, সেটা কি সত্যি হতে চলেছে? সেটি কি আমাদের সরকারে যারা আছেন তারা বিবেচনায় নিয়েছেন? এটি জানা জরুরি। আর পাকিস্তান, তারা কি সত্যি বাংলাদেশের বন্ধু হিসেবে এগিয়ে আসছে, নাকি অন্য কারো হয়ে দরজা খুলে দেওয়ার কাজটা করছে? যে কারণে আসলে আমি এই কন্টেন্টটি নিয়ে কথা বলছি। পাকিস্তান ভারত এখানে মুখ্য উদ্দেশ্য নয়, পাকিস্তান অন্য কারো হয়ে দরজাটা খুলে দিচ্ছে কিনা। এখন এর উত্তর আমি দিতে পারবো না, সামনের দিনগুলোই হয়তো এই প্রশ্নের উত্তর দেবে, নিশ্চয়ই দেবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের জন্য পাকিস্তানের সাথে এই যে ঘনিষ্ঠতা, এটা কতটা লাভজনক হবে, নাকি ভবিষ্যতে নতুন সংকটই আসলে তৈরি হতে পারে?